হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ডব্লিউবিসিএস ইন্সপিরেশন। আমি সৌরভ। আজকে আমি মোস্ট ইম্পর্ট্যান্ট হিস্ট্রির এমসিকিউর যে সিরিজটা শুরু করেছিলাম তার 11 নম্বর সিরিজ নিয়ে আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি। এতে যে কোশ্চেনগুলো আলোচনা করব সেগুলো ডব্লিউবিসিএস প্রিলি, মেন্স এবং আদার যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা রেগুলার আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, চলো দেরি না করে শুরু করছি। আজকের প্রথম কোশ্চেন, দিস কাউন্সিল হেল্ড নিয়ার শ্রীনগর প্রিপেয়ার অ্যান অথরিটেটিভ কমেন্টারি অন বুদ্ধিস্ট ত্রিপিটকাস অ্যান্ড গেভ মহায়ান ডক্ট্রিন এ ফাইনাল শেপ। দ্য কাউন্সিল ওয়াজ কনভেন্ড বাই। শ্রীনগরে যে বুদ্ধিস্ট কাউন্সিলটা সংগঠিত হয়েছিল, যেটাতে মহায়ান ডক্ট্রিন সম্পর্কে আলোচনা করা হয়েছিল, সেই ডক্ট্রিনটা কে কনভেন্ট করেছিল, কে আহুত করেছিল বা কার দ্বারা ডাকা হয়েছিল? এতে রয়েছে কনিষ্ক, বিতে অশোকা, সিতে বিন্দুসার এবং ডিতে অজাতশত্রু। অবশ্যই অ্যান্সার হয়ে যাবে এ কনিষ্ক। কনিষ্ক চতুর্থ বুদ্ধিস্ট কাউন্সিলের আহ্বান ডেকেছিল, যেটা শ্রীনগরে অনুষ্ঠিত হয়েছিল। অপশান এ হচ্ছে কারেক্ট স্টেটমেন্ট, যেটাতে হিনজান এবং মহাযান দুটো ভাগে ভাগ হয়েছিল এবং মহাযানের ফাইনাল যে শেপটা সেটা এই কাউন্সিলের মাধ্যমে ডিসাইড হয়েছিল। চলো দেখে নেওয়া যাক সলিউশন। অশোকা ডেকেছিল, কনভেন্ট করেছিল এই ফোর্থ বুদ্ধিস্ট কাউন্সিলটা, যেটাতে বৌদ্ধ ধর্মমতের বিষয়ে এবং তাদের ডক্ট্রিন সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছিল। এই যে বুদ্ধিস্ট কাউন্সিলটা এটা সংগঠিত হয়েছিল কুন্দলাবন মোনাস্ট্রিতে, যেটা শ্রীনগরের কাছে আছে। এবং এই যে চতুর্থ বুদ্ধিস্ট কাউন্সিলটা হয়েছিল, এটাতে প্রেসিডেন্ট ছিল বসুমিত্র। ঠিক আছে, এরপর চলে যাচ্ছি নেক্সট কোশ্চেন। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং বুকস অফ অ্যানশিয়েন্ট ইন্ডিয়া হ্যাজ দ্য লাভ স্টোরি অফ দ্য সন অফ দ্য ফাউন্ডার অফ শুঙ্গ ডাইনেস্টি? এদের মধ্যে কোন বইটাতে প্রাচীন ভারতের একটা লাভ স্টোরি রয়েছে, যেটাতে তার শুঙ্গ ডাইনেস্টির ছেলের বিষয়ে বলা রয়েছে? এতে রয়েছে স্বপ্না বাসবা দত্তা, বিতে মালবিকা অগ্নিমিত্র, সিতে মেঘদূত এবং ডিতে রত্নাবলী। অ্যান্সার হয়ে যাবে বি মালবিকা অগ্নিমিত্র, যেটা কালিদাস লিখেছিল। সেটাতে শুঙ্গ বংশের যে ডাইনেস্টির যে ফাউন্ডার ছিল পুষ্যমিত্র শুঙ্গ, তার পুত্র অগ্নিমিত্রের সঙ্গে মালবিকার যে প্রেম কাহিনী সেটা তুলে ধরেছিল লাভ স্টোরির মাধ্যমে, যেটা কালিদাসের মালবিকা অগ্নিমিত্র নামে পরিচিত। চলো দেখে নেওয়া যায় সলিউশন। অপশান বি, কালিদাসের যে মালবিকা অগ্নিমিত্র রয়েছে সেটাতে লাভ স্টোরির কথা বলা রয়েছে মালবিকা এবং অগ্নিমিত্র। অগ্নিমিত্র ছিল পুষ্যমিত্র শুঙ্গের পুত্র এবং সে মালবিকার সঙ্গে তার যে প্রেমের পরিণয়ের কাহিনী এবং তার যে উত্থান পতন, এ বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করা রয়েছে মালবিকা অগ্নিমিত্রতে। ঠিক আছে, অপশান বি হচ্ছে কারেক্ট স্টেটমেন্ট। এরপর চলে যাচ্ছি নেক্সট কোশ্চেনে। দ্য ডকইয়ার্ড অ্যাট লোথাল ইজ কানেক্টেড থ্রু এ চ্যানেল টু হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং রিভার্স? এদের মধ্যে কোন রিভারগুলোর সঙ্গে যে লোথাল যে ডকইয়ার্ডটা ছিল সেটা কানেক্টেড ছিল? ভারভি, ভোগাভা, ইন্দাস না চেনাব? অবশ্যই লোথাল, যেটা আমাদের ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনে একটা উল্লেখযোগ্য শহর ছিল বলা যেতে পারে, বা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের টাউনগুলোর মধ্যে অন্যতম টাউন ছিল, যেটা একটা ডকইয়ার্ডও ছিল, সেটা ভোগাভা নদীর তীরে অবস্থিত ছিল। অপশান হচ্ছে বি। বলছে দ্য আর্কিওলজিক্যাল রিমেন্স অফ হরপ্পানস পোর্ট টাউন লোথাল ইজ লোকেটেড অ্যালং দ্য ভোগাভা রিভার, যেটা সবরমতির একটা শাখা ছিল এবং গালফ অফ খাম্বাতে অবস্থিত লোথাল, যেটা ভোগাভা নদীর তীরে অবস্থিত ছিল। অপশান বি কারেক্ট স্টেটমেন্ট। এরপর চলে যাচ্ছি নেক্সট কোশ্চেনে। হু লেড দ্য ফাউন্ডেশন অফ দ্য ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট তুর্কিশ কিংডম ইন ইন্ডিয়া? ভারতে প্রথম স্বাধীন তুর্কিশ কিংডমের কে প্রতিষ্ঠাতা করেছিল? অপশান এতে রয়েছে মোহাম্মদ কাসিম, বিতে রয়েছে কুতুবুদ্দিন আইবক, সিতে ইলতুৎমিশ আর ডিতে বলবন। অবশ্যই অপশান বি কুতুবুদ্দিন আইবক। চলো দেখে নেওয়া যাক। কুতুবুদ্দিন আইবক একজন জেনারেল ছিল
কার না মোহাম্মদ ঘুরির। মোহাম্মদ ঘুরি যখন ভারত আক্রমণ করেছিল, পৃথ্বীরাজ চৌহানকে পরাজিত করেছিল উত্তর ভারতে, তখন তার যে জেনারেল ছিল কুতুবুদ্দিন আইবক, এবং কুতুবুদ্দিন আইবক তাকে নর্থ ইন্ডিয়ার দায়িত্ব দিয়েছিল। যখন ভারত ছেড়ে যায়, পরে যখন মারা যায় মোহাম্মদ ঘুরি, তখন অটোমেটিক্যালি কুতুবুদ্দিন আইবক স্বাধীনতা ঘোষণা করে দিল্লি সুলতানাতে মামলুক ডাইনেস্টি বা দাস বংশের প্রতিষ্ঠাতা করেছিল। তাহলে ভারতে স্বাধীনভাবে তুর্কিশ ডাইনেস্টির প্রথম প্রতিষ্ঠাতা ছিল কুতুবুদ্দিন আইবক। 1206 থেকে 1210 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি রাজত্ব করেছিলেন। ঠিক আছে, এরপর চলে যাচ্ছি নেক্সট কোশ্চেনে। কনসিডার দ্য ফলোয়িং স্টেটসমেন্ট রিগার্ডিং পার্মানেন্ট সেটেলমেন্ট। চিরস্থায়ী বন্দোবস্তের বিষয়ে 3টি স্টেটমেন্ট দেওয়া রয়েছে। প্রথম যে স্টেটমেন্টটা, পার্মানেন্ট সেটেলমেন্ট ওয়াজ অ্যান এগ্রিমেন্ট হোয়ার ইস্ট ইন্ডিয়া কোম্পানি হ্যাড ফিক্সড দ্য রেভিনিউ দ্যাট ইচ জমিনদার হ্যাড টু পে। যেখানে পার্মানেন্ট সেটেলমেন্ট বা চিরস্থায়ী বন্দোবস্ত এক ধরনের এগ্রিমেন্ট ছিল, যেখানে প্রত্যেকটা জমিনদারকে কোম্পানির চাওয়া মতো ফিক্সড রেভিনিউ দিতে হতো জমিনদারকে। দ্বিতীয় যে স্টেটমেন্টটা, রেভিনিউ কালেকশন ওয়াজ দ্য অনলি মোটিভ। রেভিনিউ কালেকশানই ছিল একমাত্র উদ্দেশ্য যেটা পার্মানেন্ট সেটেলমেন্টের। অ্যান্ড ব্রিটিশ অফিসার ডিড নট হ্যাভ এনি ইন্টেনশন টু রিজলভ দ্য প্রবলেম ফেসড বাই দ্য ফার্মার্স। চাষিদের উন্নতির ব্যাপারে কোনো রকম ইচ্ছা ছিল না। এটা সেকেন্ড স্টেটমেন্ট। থার্ড স্টেটমেন্ট হচ্ছে, লর্ড কর্নওয়ালিস ওয়াজ দ্য গভর্নর জেনারেল অফ বেঙ্গল হোয়েন দ্য পার্মানেন্ট সেটেলমেন্ট ওয়াজ ইন্ট্রোডিউস। যখন চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তিত হয়েছিল, তখন বেঙ্গলের গভর্নর জেনারেল ছিল লর্ড কর্নওয়ালিস। এদের মধ্যে কারেক্ট স্টেটমেন্ট নির্বাচন করতে হবে। প্রথম যে স্টেটমেন্টটা অবশ্যই কারেক্ট, পার্মানেন্ট সেটেলমেন্ট ইস্ট ইন্ডিয়া কোম্পানি জমিনদারদের কাছ থেকে যে রাজস্ব আদায় পদ্ধতি ছিল। আর সেকেন্ড স্টেটমেন্টটা ভুল, শুধুমাত্র এর পিছনে যে রেভিনিউ আদায় করার মোটিভ ছিল না, তার সঙ্গে সঙ্গে ভারতের যে ফার্মারদের বা চাষের উন্নতিরও ব্যাপার দেখা হয়েছিল, এবং তার সঙ্গে জমিদারদের সঙ্গে যাতে সুসম্পর্ক স্থাপিত হয়, বা জমিদাররা যাতে ব্রিটিশদের কর্মচারী হিসেবে কাজ করে বা তাদের সঙ্গে ফ্রেন্ডশিপ গড়ে ওঠে, সেই উদ্দেশ্যেও এই পার্মানেন্ট সেটেলমেন্টটা চালু করেছিল, যেটা চালু করেছিল অবশ্যই লর্ড কর্নওয়ালিস 1793 সালে। তাহলে অপশান বি হচ্ছে কারেক্ট, 1 এবং 3। চলো দেখে নেওয়া যাক সলিউশন। পার্মানেন্ট সেটেলমেন্ট কেম ইনটু অপারেশন ইন 1793, 1793 সালে এসেছিল, যার মাধ্যমে একটা ফিক্সড রেভিনিউ জমিনদারকে পে করতে হতো ব্রিটিশ অফিসিয়ালকে। ব্রিটিশ অফিসিয়ালটা ফেল করেছিল যে যদি বেঙ্গলের এগ্রিকালচার, ট্রেড এবং রেভিনিউকে বাড়ানোর দরকার হয় বা বাড়াতে হয়, তাহলে অবশ্যই এগ্রিকালচারকে এনকারেজ করতে হবে বা বেশি করে ইনভেস্টমেন্ট করতে হবে। সুতরাং তাদের একমাত্র মোটিভ পার্মানেন্ট সেটেলমেন্টের মাধ্যমে রেভিনিউ আদায় করা ছিল না। ঠিক আছে, অপশান বি হচ্ছে কারেক্ট স্টেটমেন্ট। এরপর চলে যাচ্ছি নেক্সট কোশ্চেনে। কনসিডার দ্য ফলোয়িং ইভেন্টস। কতগুলো যুদ্ধের কথা বলা রয়েছে। ফার্স্ট অ্যাংলো মাইসোর ওয়ার, ফার্স্ট অ্যাংলো বার্মিজ ওয়ার, ফার্স্ট অ্যাংলো শিখ ওয়ার, ফার্স্ট অ্যাংলো মারাঠা ওয়ার। এগুলোকে ক্রোনোলজিক্যাল অর্ডারে সাজাতে বলেছে। প্রথম যে যুদ্ধটা হয়েছিল ফার্স্ট অ্যাংলো মাইসোর ওয়ার, সেটা 1766 থেকে 1769 মধ্যে হয়েছিল, যেটা 1769 সালে মাদ্রাস ট্রিটি অফ মাদ্রাসার মাধ্যমে সমাপ্ত হয়েছিল। সেকেন্ড যে যুদ্ধটা হয়েছিল ফার্স্ট অ্যাংলো বার্মিজ ওয়ার 1824 থেকে 26, ফার্স্ট অ্যাংলো শিখ ওয়ার 1845 থেকে 46 এবং ফার্স্ট অ্যাংলো মারাঠা ওয়ার 1775 থেকে 82 পর্যন্ত হয়েছিল, যেটা সলবাই চুক্তির মাধ্যমে সমাপ্ত হয়েছিল। তাহলে অপশান হচ্ছে এ 1, 4, 3, 2। চলো দেখে নেওয়া যাক সলিউশন। ফার্স্ট যে অ্যাংলো মাইসোর হয়েছিল সেটা 1766 থেকে 69, অ্যাংলো বার্মিজ 1824 থেকে 26, যেটা ইয়ান্দাবুর সন্ধির মাধ্যমে সমাপ্ত হয়েছিল। ফার্স্ট অ্যাংলো শিখ ওয়ার 1845 থেকে 46, যেটা লাহোর সন্ধি হয়েছিল, যেটা 1846 সালে ইংরেজদের সঙ্গে শিখদের। এরপর ফার্স্ট অ্যাংলো মারাঠা ওয়ার, যেটা 1785 থেকে 1782 সালে, যেটা 1782 সালে সলবাই চুক্তির মাধ্যমে সমাপ্ত হয়েছিল।
সুতরাং অপশান এ হচ্ছে কারেক্ট স্টেটমেন্ট। এরপর চলে যাচ্ছি নেক্সট কোশ্চেন, আজকের লাস্ট কোশ্চেন। দ্য প্ল্যান অফ স্যার স্ট্যাফোর্ড ক্রিপস এনভিসেজড দ্যাট আফটার দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, 1942 সালে যে ক্রিপস মিশন ভারতে এসেছিল তার মাধ্যমে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে অর্থাৎ 1942 সালে সেটা কেন এসেছিল বা তার উদ্দেশ্য কী ছিল বা কী কী অফার দিয়েছিল। প্রথমে রয়েছে ইন্ডিয়া শুড বি গ্র্যান্টেড কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স, বিতে রয়েছে ইন্ডিয়া শুড বি পার্টিশন ইন্টু টু বিফোর গ্র্যান্টিং ইন্ডিপেন্ডেন্স, সিতে রয়েছে ইন্ডিয়া শুড বি মেড এ রিপাবলিক উইথ কন্ডিশন দ্যাট সি উইল জয়েন দ্য কমনওয়েলথ, আর ইন্ডিয়া শুড বি গিভেন দ্য ডোমিনিয়ন স্ট্যাটাস। অবশ্যই ইন্ডিয়াকে কমপ্লিট ইন্ডিপেন্ডেন্সের কথা বলা হয়নি, ইন্ডিয়াকে এই ক্রিপস মিশনের মাধ্যমে দুভাগে ভাগ করার কথাও বলা হয়নি, বা এই রিপাবলিকে জয়েন করে কমনওয়েলথে জয়েন করার ব্যাপারেও বলা হয়নি। এটাতে শুধুমাত্র ইন্ডিয়াকে ডোমিনিয়ন স্ট্যাটাস দেওয়ার কথা বলা হয়েছিল, সেই জন্য কংগ্রেস এর বিরুদ্ধে অগাস্ট অফার বা যেটা বলা যায় ভারত ছাড়ো আন্দোলন করেছিল এর প্রতিবাদে। চলো দেখানো যাক, অপশান ডি হচ্ছে কারেক্ট স্টেটমেন্ট। চলো দেখে নেওয়া যাক, দ্য মেন প্রপোজাল অফ দিস মিশন, এই মিশনের কি যে প্রপোজালগুলো ছিল যে অ্যান ইন্ডিয়ান ইউনিয়ন উইথ দ্য ডোমিনিয়ন স্ট্যাটাস উড বি সেট আপ, ডোমিনিয়ন স্ট্যাটাস দেওয়া হবে ভারতকে, এবং এই যুদ্ধের পরে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ডাকা হবে যার মাধ্যমে নতুন কনস্টিটিউশন ফ্রেম করা হবে, কিন্তু যে ডিফেন্স থাকবে সেটা ব্রিটিশদের হাতেই থাকবে, এবং গভর্নর জেনারেল যে তখনও পর্যন্ত যে কাজগুলো করত সে যুদ্ধের পরে অর্থাৎ সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরেও সেই কাজগুলোই করবে। সুতরাং এতে কমপ্লিট ইন্ডিপেন্ডেন্সের ব্যাপারে বা পার্টিশনের ব্যাপারে ক্রিপস মিশনের কোনো কিছু বলা হয়নি, তাহলে অপশান ডি হচ্ছে কারেক্ট স্টেটমেন্ট। এই ছিল আজকের ক্লাস, আশা করি তোমাদের ভালো লাগলো। যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, থ্যাংক ইউ।